আচ্ছা, চলুন তো আজ একটা অন্যরকম সফরে যাওয়া যাক। এমন একটা সময় যখন মানুষের কাছে কোনো অক্ষর ছিল না কোনো লেখা ইতিহাস। আমরা ডুব দেব মানব সভ্যতার সেই একেবারে শুরুর দিনগুলোতে, যার গল্পটা পাথর আর বরফের গায়ে খোদাই করা। এই সংখ্যাটা একবার দেখুন, ৯৯%। ভাবা যায়, মানুষের গোটা অস্তিত্বের প্রায় পুরোটাই এমন একটা সময়ের মধ্যে পড়ে যার কোনো লিখিত রেকর্ড আমাদের কাছে নেই। এই বিশাল বিশাল সময়কালকেই আমরা বলি প্রাগৈতিহাসিক যুগ। তাহলে এই যে প্রাগৈতিহাসিক যুগ বা প্রেহিস্ট্রি বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো সেই সময় যখন মানুষ লিখতে বা পড়তে শেখেনি। এর ইতিহাস বইয়ের পাতায় লেখা নেই, লেখা আছে পাথরের হাতিয়ারে, বহু পুরনো জীবাশ্মে আর গুহার দেয়ারে আঁকা আশ্চর্য সব ছবিতে। তো আমাদের এই আলোচনার মূল ফোকাস থাকবে প্রস্তর যুগ, মানে আমাদের ইতিহাসের দীর্ঘতম আর সবচেয়ে পুরনো অধ্যায়। চলুন এই বরফ আর পাথরের গল্পেই ঢোকা যাক। দেখুন, প্রস্তর যুগকে মূলত এই ৩টে ভাগে ভাগ করা হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, পুরা প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজটা কি বিশাল লম্বা একটা সময়। মানুষের ইতিহাসের প্রায় পুরোটাই তো এই একটা পর্বেই কেটে গেছে। এরপর এসেছে মধ্যপ্রস্তর আর নব্যপ্রস্তর যুগ। তো সবার আগে কথা বলা যাক এই দীর্ঘতম পর্বটা নিয়েই, পুরা প্রস্তর যুগ বা ওল্ড স্টোন এজ। এই সময়টা ছিল আসলে ভয়ঙ্কর এক বরফ যুগের, মানে পৃথিবীর বেশিরভাগটাই তখন বরফের চাদরে ঢাকা, আর সেই পরিবেশে মানুষের জীবনটা ছিল এক কথায় টিকে থাকার লড়াই। আর ওইরকম একটা প্রতিকূল পৃথিবীতে টিকে থাকার মূল চাবিকাঠি কী ছিল জানেন? প্রযুক্তি। এখন আদিম মানুষের কাছে প্রযুক্তি মানে কিন্তু আজকের দিনের মতো কোনো জটিল যন্ত্র নয়, বরং পাথরকে ভেঙে ঘষে ধারালো হাতিয়ারে বদলে ফেলার ক্ষমতা। তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে সময়ের সাথে সাথে এই পাথরের হাতিয়ারগুলো আরও উন্নত হয়েছে, যা আসলে মানুষের মস্তিষ্কের বিবর্তনেরই একটা প্রতিচ্ছবি। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে পুরা প্রস্তর যুগের বিবর্তনে ৩টে ধাপ পরিষ্কার দেখা যাচ্ছে। একেবারে গোড়ার দিকে, মানে নিম্ন পুরা প্রস্তর যুগে ছিল ভারী আর বেশ ভোতা কোর টুলস। তারপর মধ্যপুরা প্রস্তর যুগে এলো কোর থেকে বের করা পাতলা চটা দিয়ে তৈরি আরও সূক্ষ্ম হাতিয়ার। আর শেষে উচ্চপুরা প্রস্তর যুগে আধুনিক মানুষের হাতে তৈরি হলো আরও ধারালো ব্লেড, আর প্রথমবারের মতো ব্যবহার শুরু হলো হাড়ের তৈরি হাতিয়ারের। এই তুলনাটা একবার দেখুন, হাজার হাজার বছরে মানুষের দক্ষতায় কি অসম্ভব একটা পরিবর্তন এসেছে। কোথায় নিম্নপুরা প্রস্তর যুগের একটা ভারী হাতিয়ার যা দিয়ে অনেক রকম কাজ চালানো হতো, আর কোথায় উচ্চপুরা প্রস্তর যুগের হালকা নির্দিষ্ট কাজের জন্য তৈরি বিশেষ হাতিয়ার। এটা তো আসলে বুদ্ধিমত্তার এক বিরাট লাভ, তাই না? কিন্তু শুনুন, এই যুগের সবচেয়ে বড় গেম চেঞ্জার কিন্তু পাথর ছিল না, ছিল অন্য কিছু। এমন একটা শক্তি যা মানুষের ইতিহাসকে একেবারে নতুন একটা পথে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, আগুন। নিয়ন্ত্রিত আগুনকে বশ মানানো ছিল এক সত্যিকারের বিপ্লব। আগুনের ক্ষমতা ছিল বহুমুখী। এটা শুধু মাংস রান্না করতেই কাজে লাগত না। ভাবুন তো, রাতের অন্ধকারে হিংস্র পশুদের ভয় দেখিয়ে দূরে রাখা, কনকনে ঠান্ডা গুহাকে উষ্ণ আর আলোকিত করে তোলা, এমনকি কাঠের বর্ষার ডগা আগুনে পুড়িয়ে আরও শক্ত আর ধারালো করে তোলা। আগুন যেন প্রকৃতি আর মানুষের মধ্যেকার সম্পর্কটাই বদলে দিল। আর এটা কিন্তু কোনো কল্পনা নয়, এর একেবারে নক্কর প্রমাণও আছে। যেমন আমাদের দেশেই অন্ধ্রপ্রদেশের কুর্নুল গুহায় পাওয়া ছাইয়ের স্তর দেখে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে সেই যুগের মানুষ আগুনকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছিল। বেশ, হাতিয়ার আর আগুন নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু সেই সময়ের মানুষেরা থাকত কিভাবে? তাদের সমাজ জীবন কেমন ছিল? চলুন এবার সেই দিকে একটু নজর দেয়া যাক। পুরা প্রস্তর যুগের মানুষ ছিল যাযাবর। তারা তো আর চাষাবাদ জানত না, তাই খাবারের জন্য তাদের বন্য পশু শিকার করতে হতো আর জঙ্গল থেকে ফলমূল জোগাড় করতে হতো। আর এই খাবারের খোঁজেই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াত। রোদ বৃষ্টি ঝড় থেকে বাঁচতে তারা আশ্রয় নিত প্রাকৃতিক গুহায় আর থাকত ছোট ছোট দলে মিলেমিশে। যেহেতু তাদের কোনো লেখার ভাষা ছিল না, তাহলে তারা তাদের গল্প বলতো কিভাবে? উত্তরটা আছে গুহার দেয়ালে। মধ্যপ্রদেশের ভীমবেটকার মতো গুহাগুলোতে আঁকা শিকার, নাচ আর দৈনন্দিন জীবনের ছবিগুলোই বলতে পারেন মানুষের গল্প বলার প্রথম চেষ্টা। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এই যে এতক্ষণ ধরে পুরা প্রস্তর যুগ নিয়ে কথা বললাম, এটাকে বলতে পারেন মানব সভ্যতার বিশাল সৌধের একেবারে গোড়ার ভিত। এই টেবিলটা দেখুন, এক ঝলকেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যাযাবর শিকারী সংগ্রাহক জীবন থেকে মানুষ হয়ে উঠল স্থায়ী কৃষক। গুহার জীবন বদলে গেল গ্রামের জীবনে, আর ভোতা স্থূল পাথরের হাতিয়ারের জায়গা নিল পালিশ করা অনেক উন্নত হাতিয়ার। কি অসম্ভব একটা পরিবর্তন!
সুতরাং মূল কথাটা হল খাদ্য সংগ্রহকারী থেকে উৎপাদনকারী হয়ে ওঠাটা মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লবগুলোর একটা ছিল। পুরাপ্রস্তর যুগের টিকে থাকার সেই কঠিন লড়াইটাই আসলে পরের যুগের সমস্ত উদ্ভাবনের পথ তৈরি করে দিয়েছিল। আমাদের পূর্বপুরুষরা তাদের অবিশ্বাস্য গল্প খোদাই করে গেছেন পাথর আর ছাই দিয়ে। এখন প্রশ্নটা হলো, লক্ষ লক্ষ বছর পর আমাদের এই সময়ের গল্পটা কিভাবে পড়া হবে? আমরা ভবিষ্যতের জন্য কি রেখে যাচ্ছি? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না? আজকের আলোচনাটা মানব ইতিহাসের এক বিশাল পরিবর্তন নিয়ে, সেই সময়টা নিয়ে যখন মানুষ শিকারী জীবন ছেড়ে কৃষক হয়ে উঠেছিল। চলুন মধ্যপ্রস্তর আর নব্যপ্রস্তর যুগের সেই দারুণ ইন্টারেস্টিং সময়টাতে একবার ঘুরে আসা যাক। আচ্ছা, পুরো আলোচনা শুরু করার আগে একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক, কি বলেন? মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়া বা ধারণা কোনটা ছিল? প্রশ্নটা কিন্তু বেশ বড়। এটা মাথায় রেখেই আমরা এগোব, কারণ আজকের আলোচনার পর হয়তো এর একটা উত্তর আমরা পেয়ে যাব। তো আমাদের এই গল্পের শুরুটা এমন একটা সময়ে যখন শুধু মানুষ না, খোদ পৃথিবীটাই বদলে যাচ্ছিল। মানে শেষ বরফ যুগ শেষ হচ্ছে, আর ঠিক তখনই একটা নতুন বিপ্লবের জন্য স্টেজটা একদম রেডি হয়ে যাচ্ছিল। ভাবুন একবার, আজ থেকে প্রায় 12,000 বছর আগের কথা। বরফ গলতে শুরু করেছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, আর তার ফলে কি হলো? তৈরি হলো বিশাল বিশাল ঘাসের জমি। আর পরিবেশের এই বিরাট পরিবর্তনের সাথে সাথে কিন্তু বদলে গেল সেখানকার পশুপাখিদের জীবনও। ঠিক এই সময়টাকে আমরা বলছি মধ্যপ্রস্তর যুগ বা মেজোলিথিক এজের শুরু। পরিবেশ যখন নতুন, তখন চ্যালেঞ্জও তো নতুন আসবেই, তাই না? আর মানুষ ঠিক তখনই নতুন নতুন সমাধান খুঁজতে শুরু করল। আসলে এই মধ্যপ্রস্তর যুগটা ছিল মানুষের ইনোভেশন বা উদ্ভাবনের একটা দারুণ সময়। মধ্যপ্রস্তর যুগের মানুষদের কিন্তু দারুণ বুদ্ধিমান বলতে হবে। তারা এমন সব টেকনোলজি বা প্রযুক্তি তৈরি করেছিল যেগুলো দেখতে হয়তো ছোট, কিন্তু সেগুলোর প্রভাব ছিল বিশাল। তাদের বানানো সেই টুলস বা যন্ত্রপাতির দুনিয়াটা ছিল সত্যি অবাক করার মতো। এই সময়কার সবচেয়ে বড় ইনোভেশন কি ছিল জানেন? সেটা হলো মাইক্রোলেথ। নামটা শুনেই বোঝা যাচ্ছে এগুলো খুদে পাথরের টুলস, মাত্র 1 থেকে 5 সেন্টিমিটার লম্বা। কিন্তু ছোট হলে কি হবে? সাংঘাতিক ধারালো ছিল, আর এদের ক্ষমতাও ছিল অনেক। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ছোট পাথরগুলো কিন্তু একা ব্যবহার হতো না। ভাবুন, এগুলোকে হাড় বা কাঠের হাতলের সাথে জুড়ে দেওয়া হতো, আর তা দিয়ে বানানো হতো আরও জটিল আর অনেক বেশি কাজের জিনিস। যেমন ধরুন, হরিণের মতো ছোটাছুটি করা প্রাণী শিকারের জন্য কাটা লাগানো তীরের মাথা, কিংবা বুনো ঘাস কাটার জন্য কাস্তে, আবার মাছ ধরার জন্য ধারালো ছুরি। এটা ছিল টেকনোলজির দিক থেকে একটা বিশাল বড় লাফ। মানে এই নতুন টেকনোলজির সাহায্যে মানুষ শুধু আর প্রকৃতির সাথে মানিয়ে চলছিল না, বরং প্রথমবারের মতো প্রকৃতিকে কন্ট্রোল করার দিকে এগোচ্ছিল। আর এর সবচেয়ে ভালো উদাহরণ পশুপালন। মানুষ তখন বুঝতে শুরু করেছে যে আরে, কিছু পশুকে তো পোষ মানানো যায়। আর জানেন তো, মানুষের পোষ মানানো প্রথম প্রাণী কোনটা ছিল? আজকের কুকুরেরই বর্ণপূর্বপুরুষ। এর কিছুদিন পরেই তালিকায় যোগ হল ভেড়া আর ছাগল। আর এর সবচেয়ে পুরনো প্রমাণ মিলেছে আমাদের দেশেরই দুটো জায়গায়, মধ্যপ্রদেশের আদমগড় আর রাজস্থানের বাঘরে। এরপর এলো সেই আইডিয়াটা যেটা আক্ষরিক অর্থে সবকিছু পাল্টে দিল। আমরা কথা বলছি নব্যপ্রস্তর যুগ আর কৃষি বিপ্লব নিয়ে। সম্ভবত মানব ইতিহাসের গল্পের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। বিখ্যাত ঐতিহাসিক ভি গর্ডন চাইল্ড এই সময়টাকেই নাম দিয়েছিলেন নব্যপ্রস্তর বিপ্লব। তার কথাটা খুব সহজ কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। এই সময়ে মানুষ খাবার সংগ্রহকারী থেকে খাবার উৎপাদনকারী হয়ে ওঠে। মানে যাযাবরের মতো ঘুরে বেড়ানো ছেড়ে এক জায়গায় থিতু হওয়ার এটাই ছিল প্রথম স্টেপ। ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো হয়েছিল। দেখুন, মানুষ গম আর যব চাষ করতে শিখল। এখন ফসলের তো যত্ন নিতে হবে, তাই না? তার জন্য এক জায়গায় থাকতে হবে। আর যেই এক জায়গায় থাকা শুরু হলো, অমনি যাযাবর জীবনের শেষ বদলে তৈরি হলো স্থায়ী গ্রাম। আর এভাবেই কিন্তু আমাদের আজকের সমাজের ভিত্তিটা তৈরি হয়েছিল। তো মানুষ যখন এক জায়গায় সেটেল করল, তারপর কি হলো? তাদের জীবনে অনেক নতুন নতুন দরজা খুলে গেল। জন্ম নিল নতুন নতুন টেকনোলজি, নতুন সামাজিক নিয়মকানুন। সবকিছু মিলে তাদের লাইফস্টাইলটাই পুরো বদলে গেল। টেকনোলজি যে সময়ের সাথে কতটা বদলে যায় তার দারুণ একটা উদাহরণ এটা।
কোথায় মধ্যপ্রস্তর যুগের সেই ছোট্ট মাইক্রোলিথ, আর কোথায় নব্যপ্রস্তর যুগে চকচকে পালিশ করা পাথরের কুঠার। এই কুঠারগুলো দিয়ে জঙ্গল পরিষ্কার করে চাষের জমি বানানো হতো। আবার ফসল থেকে আটা বানানোর জন্য তৈরি হল জাতার মতো পেশাই পাথর। কিন্তু চাষবাস শুরু করার পর একটা নতুন সমস্যাও তো দেখা দিল। এত যে বাড়তি ফসল হচ্ছে, সেগুলো জমিয়ে রাখা হবে কোথায়, কিভাবে? আর এই সমস্যার সমাধান থেকেই জন্ম নিল আরেকটা নতুন টেকনোলজি, মৃৎশিল্প বা পটেরি। মানুষ বাড়তি খাবার দাবার জমিয়ে রাখার জন্য মাটির পাত্র বানানো শিখল। প্রথম দিকে হাতেই বানানো হতো, কিন্তু পরে যখন কোমরের চাকা এলো, তখন তো আরও অনেক সুন্দর আর মজবুত পাত্র তৈরি হতে শুরু করল। এই স্থায়ী জীবনের একটা দারুণ ইন্টারেস্টিং উদাহরণ হল কাশ্মীরের বুর্জহোম। সেখানকার মানুষ কি করত জানেন? ভয়ঙ্কর শীতের হাত থেকে বাঁচতে মাটির নিচে গর্ত খুঁড়ে ঘর বানিয়ে থাকত। এগুলোকে বলা হয় পেট ডুয়েলিং বা গর্ত বসতি। আর সেই গর্তে ওঠানামা করার জন্য আবার সিঁড়িও কাটা থাকত। দারুণ ব্যাপার, তাই না? সুতরাং এটা ছিল মানুষের জন্য একটা একেবারে মৌলিক পরিবর্তন। মানে খাবার খুঁজে বেড়ানো থেকে খাবার তৈরি করার এই যে জার্নিটা, এটা মানুষের জীবনকে চিরদিনের মতো বদলে দিয়েছিল। পার্থক্যটা যদি আমরা দেখি, তাহলে দেখব আকাশ পাতাল তফাত। একদিকে আছে মধ্যপ্রস্তর যুগের শিকারী সংগ্রাহকরা, যারা ছোট ছোট দলে ঘুরে বেড়াত আর ব্যবহার করত মাইক্রোলেথ। আর অন্যদিকে দেখুন নব্যপ্রস্তর যুগের কৃষকদের। তারা স্থায়ী গ্রামে থাকত, বড় বড় কমিউনিটিতে থাকত, আর তাদের হাতিয়ার ছিল পালিশ করা পাথর আর মাটির পাত্র। আর এই বিপ্লবটাই কিন্তু ভবিষ্যতের সব কিছুর ভিত গেড়ে দিয়েছিল। শহর, লেখা, এমনকি আমাদের সভ্যতা, সবকিছুর শুরু কিন্তু এখানে। মানব ইতিহাসের পরের সমস্ত কিছুই দাঁড়িয়ে আছে এই একটা বিরাট পরিবর্তনের ওপর। এটা ঠিক যে নব্যপ্রস্তর বিপ্লব আমাদের শহর আর সভ্যতা দিয়েছে, কিন্তু এর জন্য আমাদের কি ছেড়ে দিতে হয়েছে? সেই যে যাযাবর জীবনের স্বাধীনতা বা প্রকৃতির সাথে মানুষের যে একটা নিবিড় যোগাযোগ ছিল, সেটা কি আমরা হারিয়েছি? এই প্রাচীন পরিবর্তনটা দীর্ঘমেয়াদী ফলাফল কি? এই প্রশ্নটা কিন্তু ভাবার মতো। ভাবতেই পারেন, মানব ইতিহাসের প্রায় ৯৯% সময়, মানে বলতে গেলে পুরোটাই, যখন লেখার কোনো চলই ছিল না, কোনো বই নেই, কোনো লিপি নেই, তাহলে ওই বিশাল অলিখিত সময়ের গল্পটা আমরা জানব কিভাবে? আজকের এই আলোচনায় চলুন ঠিক এই রহস্যটারই গভীরে যাওয়া যাক। প্রশ্নটা কিন্তু বেশ ভাবায়, তাই না? একবার ভাবুন তো, কোনো লেখা নেই, কোনো স্ক্রিপ্ট নেই, কিচ্ছু নেই। তাহলে হাজার হাজার বছর ধরে বয়ে চলা সেই বিশাল ইতিহাসটাকে আমরা শুনব কি করে? বোঝার উপায়টাই বা কি? উত্তরটা লুকিয়ে আছে পাথরের মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমাদের শুনতে হবে পাথরের কথা। আর প্রত্নতত্ত্ব মানে আর্চিওলজি আমাদের সেই কানটা দেয়, যা দিয়ে আমরা পাথরের ফিসফিসানি শুনতে পাই। আর এই গল্পের শুরুটা হয়েছিল জানেন তো ১৮৬৩ সালে। ভূতাত্ত্বিক রবার্ট ব্রুসফুট চেন্নাইয়ের কাছে পল্লাবারম বলে একটা জায়গা থেকে একটা পাথরের হাতকুঠার খুঁজে পান। আর ব্যাস ওখান থেকেই ভারতের প্রাগৈতিহাসিক যুগের বন্ধ দরজাটা যেন হাট করে খুলে গেল। তো এই যে আমাদের প্রত্নতাত্ত্বিক যাত্রা, তার একটা রোডম্যাপ তো লাগবে, তাই না? চলুন এক ঝলকে দেখে নিই আমরা কোন কোন অধ্যায়ের মধ্যে দিয়ে যাব। এই পর্যায়গুলো ধরেই আমরা হাজার হাজার বছরের পুরনো এক পৃথিবীতে ডুব দেব। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। দেখুন, প্রাগৈতিহাসিক যুগকে বোঝার জন্য বিশেষজ্ঞরা মূলত পাথরের হাতিয়ারের বিবর্তনের দিকে তাকান। কারণ এই হাতিয়ারগুলো নিছক পাথর না, এগুলো আসলে মানুষের বুদ্ধি আর চিন্তাভাবনার বিকাশের একটা পরিষ্কার ছাপ। এই টাইমলাইনটা একবার ভালো করে দেখুন, কি বিশাল একটা সময়, তাই না? আমরা কিন্তু কয়েকশো বা হাজার বছরের কথা বলছি না, আমরা কথা বলছি লক্ষ লক্ষ বছরের। এই বিপুল সময়টা মাথায় রাখলেই বোঝা যায় মানব সভ্যতার অগ্রগতি কতটা ধীর, কিন্তু কি নিশ্চিত পাইয়ে গিয়েছে। এবার চলুন একটা টাইম ট্রাভেল করে সোজা চলে যাই প্রত্নপ্রস্তর যুগে, মানে যাকে বলে পুরানো পাথরের যুগ। চোখটা বন্ধ করে একবার কল্পনা করুন, চারদিকটা পুরো বরফের চাদরে ঢাকা, কনকনে ঠান্ডা, আর সেই কঠিন পরিবেশে আমাদের পূর্বপুরুষরা শিকার করে, ফলমূল জোগাড় করে শুধু টিকে থাকার জন্য এক অসম্ভব লড়াই লড়ছে। তো সেই সময়ে প্রযুক্তির শুরুটা কেমন ছিল? মূলত দুরকমের কৌশল।
প্রথমটা হলো একটা বড় পাথর, যাকে কোর বলা হয়। সেটাকে ভেঙে চুরে একটা আকার দেওয়া, যেমন ধরুন হাতকুঠার, যেটা দিয়ে মূলত কাটা বা ভাঙার কাজ চলত। আর দ্বিতীয়টা আরও মজার। ওই কোর পাথরটা ভাঙার সময় যে ধারালো ফ্লেক বা চোকলাগুলো ছিটকে বেরোতো, সেগুলো দিয়ে বানানো হতো আরও সূক্ষ্ম আর কাজের হাতিয়ার। আর ঠিক এই সময়ে সিনে এন্ট্রি হয় আমাদের আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্সের, আর তাদের হাত ধরেই হাতিয়ার বানানোর কায়দায় একটা বিরাট পরিবর্তন আসে। সবকিছু অনেক বেশি নিখুঁত আর সূক্ষ্ম হতে শুরু করে। শুধু পাথরই নয়, তারা পশুর হাড় দিয়েও দারুণ সব টুলস বানাতে শিখেছিল। এর একদম সলিড প্রমাণ কিন্তু অন্ধ্রপ্রদেশের কুর্নুল গুহায় পাওয়া গেছে। এরপর ঘটল এমন একটা ঘটনা যা সবকিছু পাল্টে দিল। সেটা হলো আগুনের নিয়ন্ত্রণ। ভাবা যায়, ওই কুর্নুল গুহাতেই ছায়ের বিশাল স্তর পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় মানুষ আগুনকে বশে আনতে পেরেছিল। আর এটা ছিল একটা সত্যিকারের গেম চেঞ্জার। আগুন শুধু হিংস্র জানোয়ারদের দূরে রাখত না, কাঁচা খাবারকে রান্না করে সহজ পাচ্য করে তুলত, অন্ধকার গুহায় আলো দিত, আর বরফ যুগের ওই কনকনে ঠান্ডায় উষ্ণতা দিত। টিকে থাকার লড়াইয়ে এটা ছিল একটা বিশাল বিশাল জয়। তো প্রায় 12,000 বছর আগে পৃথিবীর আবহাওয়া বদলাতে শুরু করল। বরফ যুগ শেষ হয়ে আসছে, চারদিকে উষ্ণতা বাড়ছে, বরফ গলে গিয়ে তৈরি হচ্ছে বিশাল বিশাল ঘাসের জমি। আর এই জলবায়ুর পরিবর্তনটা মানুষের জীবনযাত্রায়ও একটা বিরাট বাঁক নিয়ে এলো। আর এই নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতেই তৈরি হলো নতুন ধরনের হাতিয়ার, মাইক্রোলেথ। নামেই মাইক্রো, মানে খুব ছোট, কিন্তু কাজে মারাত্মক। এই 1 থেকে 5 সেন্টিমিটারের ধারালো পাথরগুলোকে হাড় বা কাঠের হাতলে জুড়ে দেওয়া হতো, আর তা দিয়ে বানানো হতো কাস্তে, তীর, করাত। ভাবা যায়, এর ফলে হরিণের মতো ছোট দ্রুতগতির প্রাণী শিকার করাটাও অনেক সহজ হয়ে গেল। এটা ছিল প্রযুক্তির এক অসাধারণ লাফ। তার মানে আসল ব্যাপারটা দাঁড়াচ্ছে জীবনযাত্রার একটা বড়সড় পরিবর্তন। মানুষ আর শুধু ঘুরে বেড়াচ্ছে না, তারা ধীরে ধীরে এক জায়গায় আধা স্থায়ীভাবে থাকতে শুরু করছে। যাযাবর জীবন থেকে সেটেলমেন্টের দিকে এগোচ্ছে। আর আদমগড় বা বাগড়ের মতো জায়গাগুলোতে তো পশুপালনের একদম প্রথম দিকের প্রমাণও পাওয়া গেছে। বুঝতেই পারছেন, একটা নতুন ভবিষ্যতের দরজা খুলতে শুরু করেছে। আর এবার আমরা পৌঁছালাম মানব ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় টার্নিং পয়েন্টে, একটা বৈপ্লবিক পর্বে। এই সময়ে এসে মানুষ আর শুধু প্রকৃতির সাথে মানিয়ে চলল না, বরং সে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে শিখল। ঐতিহাসিক ভি গর্ডন চাইল্ড এই সময়টাকে একদম পারফেক্ট একটা নাম দিয়েছেন, নব্যপ্রস্তর বিপ্লব। কেন বিপ্লব? কারণ কৃষিকাজের আবিষ্কারটা মানুষের হাজার হাজার বছরের যাযাবর জীবনে একেবারে ফুল স্টপ দিয়ে দিল। আর সেখান থেকেই শুরু হলো স্থায়ী গ্রাম, সমাজ, এক কথায় সভ্যতার গোড়াপত্তন। মানুষের জীবন যখন বদলাচ্ছে, তখন তার ভাবনারও তো প্রতিফলন ঘটবে, তাই না? আর সেই প্রতিফলনটা আমরা সবচেয়ে ভালোভাবে দেখতে পাই তার শিল্পে। এর সেরা উদাহরণ হল মধ্যপ্রদেশের ভীমবেটকা, যেটা VS ওয়াকাঙ্কার আবিষ্কার করেছিলেন। এখানকার গুহার দেওয়ালে 5,000 বছরেরও বেশি সময় ধরে আঁকা ছবি রয়েছে। ভাবুন একবার, কি অবিশ্বাস্য একটা ব্যাপার! দেওয়ালির এই ছবিগুলো কিন্তু শুধু কয়েকটা আঁকিবুকি নয়, এগুলো এক একটা জীবন্ত গল্প। কি নেই এখানে? শিকারের দৃশ্য, দল বেঁধে নাচ গান, মধু সংগ্রহের চেষ্টা, বাচ্চাদের খেলাধুলো, একটা গোটা সময়ের দৈনন্দিন জীবন, তাদের বিশ্বাস, তাদের সমাজ, সবকিছু যেন একটা টাইম ক্যাপসুলের মতো ধরা আছে। আমরা যেন তাদের চোখ দিয়েই তাদের দুনিয়াটাকে দেখতে পাচ্ছি। মানুষের এই মানিয়ে নেওয়ার ক্ষমতা যে কতটা অসাধারণ ছিল, তার আর একটা দারুণ উদাহরণ হল কাশ্মীরের বুর্জহোম। সেখানকার কনকনে ঠান্ডা থেকে বাঁচতে মানুষ কি বুদ্ধি বের করেছিল জানেন? তারা মাটির নিচে গর্ত করে ঘর বানিয়ে থাকত। এগুলোকে বলা হয় পিট ডুয়েলিং। এটা ছিল সেই সময়ে টিকে থাকার জন্য এক কথায় একটা ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ারিং সলিউশন। পাথরের অধ্যায় শেষ হওয়ার পর মানব সভ্যতা আরেকটা বড় লাফ দিল। মানুষ আবিষ্কার করল এক নতুন উপাদান, ধাতু। আর এখান থেকে শুরু হলো তাম্রপ্রস্তর যুগ বা কপার স্টোন এজ। এই প্রথমবার মানুষ পাথরের পাশাপাশি তামা ব্যবহার করতে শিখল, যা প্রযুক্তির দুনিয়ায় আরেকটা বিপ্লব নিয়ে এলো। আর এই নতুন যুগের একটা অসাধারণ নিদর্শন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে, পাণ্ডু রাজার ঢিবি।
এটা শুধু একটা গ্রাম ছিল না, এখানে যা পাওয়া গেছে তা অবাক করার মতো। পরিকল্পিত রাস্তা, বাড়িঘর, ড্রেনেজ সিস্টেম, এখানকার মৃৎপাত্রগুলো ছিল বিখ্যাত। এমনকি ভূমধ্য সাগরের মতো দূরের অঞ্চলের সাথেও তাদের ব্যবসা বাণিজ্যের যোগাযোগ ছিল। মানে এটা প্রমাণ করে যে তখন শুধু ছোট ছোট গ্রাম নয়, বেশ জটিল আর উন্নত শহুরে সমাজও গড়ে উঠছিল। তাহলে এই যে এত লম্বা একটা যাত্রা আমরা করলাম, এর থেকে আমরা কি বুঝলাম? মূল কথাটা হলো, আমাদের আজকের এই আধুনিক সভ্যতার যে ব্লুপ্রিন্ট, যে ভিত্তি, সেটা কিন্তু তৈরি হয়েছিল হাজার হাজার বছর আগে, ওই প্রাগৈতিহাসিক যুগেই। এই টেবিলটা দুটো যুগের পার্থক্যকে এক নজরে খুব পরিষ্কার করে দেয়, তাই না? একদিকে দেখুন শিকার করে বেঁচে থাকা যাযাবর জীবন, আর অন্যদিকে চাষবাস করে এক জায়গায় থিতু হওয়া গ্রামীণ জীবন। এই যে শিকারী সংগ্রাহক থেকে কৃষক হয়ে ওঠা, এটাই ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ লাভ। সুতরাং শেষ পর্যন্ত ব্যাপারটা শুধু একটা ভাঙা পাথর থেকে উন্নত হাতিয়ার তৈরির গল্প নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা ছিল মানুষের চিন্তা ভাবনার বিবর্তন। এই সময়ে জন্ম হয়েছিল কমিউনিটির, শিল্পের, সমাজের, আর সেই ভিত্তির ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের আজকের এই দুনিয়া। আমাদের পূর্বপুরুষরা তো কৃষি বিপ্লব ঘটিয়ে পৃথিবীকে বদলে দিয়েছিল। এখন প্রশ্নটা হলো, আমরা এই ২১ শতকে দাঁড়িয়ে কোন বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছি? এটা কি প্রযুক্তি বিপ্লব, তথ্য বিপ্লব, নাকি সম্পূর্ণ অন্য কিছু? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে। চলুন তো এমন একটা সময়ে ফিরে যাই যখন কোনো ইতিহাস লেখা হতো না, যখন পৃথিবীটা ছিল একদম নীরব। মানব ইতিহাসের সেই বিশাল শব্দহীন অধ্যায়ে আপনাদের স্বাগত, আমাদের একেবারে গোড়ার অতীতে। ভাবতে পারেন, মানুষের অস্তিত্বের প্রায় ৯৯% সময় কেটে গেছে কোনো কিছু লেখার আগে। এই যে বিশাল একটা সময়কাল, একেই আমরা বলি প্রাগৈতিহাসিক যুগ। মানে আমাদের ইতিহাসের বলতে গেলে প্রায় পুরোটাই কিন্তু পাথরের নীরবতায় ঢাকা। এটা কিন্তু খুব জরুরি একটা প্রশ্ন, তাই না? মানে যদি কোনো বই বা লেখাই না থাকে, তাহলে ওই হারিয়ে যাওয়া পৃথিবীর গল্প আমরা জানবটা কিভাবে? উত্তরটা আসলে লুকিয়ে আছে মাটির নিচে, আর সেই রহস্যের দরজা খোলার চাবিটাই হল প্রত্নতত্ত্ব। তাহলে সোজা কথায় প্রাগৈতিহাসিক যুগ হল লেখার আবিষ্কারের আগের সময়টা। এর ইতিহাস লেখা হয় কি দিয়ে জানেন? পাথরের হাতিয়ার, মানুষের জীবাশ্ম আর গুহার দেওয়ালে আঁকা ছবি দিয়ে। আমাদের ভারতে এই নিয়ে গবেষণার শুরুটা কিন্তু হয়েছিল ১৮৬৩ সালে। তখন রবার্ট ব্রুস ফুট বলে একজন চেন্নাইয়ের কাছে পল্লববরম থেকে প্রথম একটা পাথরের হাতকুঠার খুঁজে পান, আর ঠিক সেখান থেকেই শুরু হয় এই অসাধারণ এক জার্নি। আচ্ছা, তাহলে চলুন এই লম্বা সময়টার আরও গভীরে ঢোকা যাক। আমাদের এই জার্নির প্রথম স্টপ হল প্রত্নপ্রস্তর যুগ বা প্যালিওলিথিক যুগ। এটা কিন্তু মানব ইতিহাসের সবচেয়ে লম্বা অধ্যায়। একটা সময় যখন আমাদের পূর্বপুরুষরা এক নির্মম বরফ যুগে শুধু টিকে থাকার জন্য লড়াই করছিলেন। একদম শুরুর দিকে হাতিয়ারগুলো ছিল খুব সাধারণ, কিন্তু দারুণ কাজের। যেমন ধরুন, নিম্ন প্রত্নপ্রস্তর যুগে মানুষ বড় পাথর ভেঙে চপার আর হাত কুঠারের মতো ভারী অমসৃণ সব অস্ত্র বানাত। আর এগুলো ছিল মাল্টিপারপস, মানে শিকার করা থেকে শুরু করে গাছের ডাল কাটা সব কাজে লাগত। এরপর সময়ে যত গড়াতে থাকল, হাতিয়ার বানানোর কৌশলও কিন্তু উন্নত হতে শুরু করল। মধ্যপ্রত্নপ্রস্তর যুগে এসে মানুষ বড় পাথর থেকে পাতলা ধারালো অংশ, যেটাকে ফ্লেক বলা হয়, সেটা বের করে আরও ফাইন সব টুলস বানাতে শিখল, যেমন স্ক্র্যাপার আর বোরার। এটা দেখলেই বোঝা যায় যে তাদের বুদ্ধি আর দক্ষতা দুটোই বাড়ছিল। এরপর আসলো উচ্চ প্রত্নপ্রস্তর যুগ, আর ঠিক এই সময়ে আধুনিক মানুষ, মানে আমরা, হোমোসেপিয়েন্স, তাদের আবির্ভাব ঘটল। এই পর্যায়ে এসে ব্লেড আর বুরিনের মতো আরও অনেক উন্নত আর ধারালো হাতিয়ার তৈরি হতে লাগল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই প্রথম পাথরের পাশাপাশি পশুর হাড় দিয়েও হাতিয়ার বানানো শুরু হলো। আচ্ছা, এই যুগের সবচেয়ে বড় গেম চেঞ্জার কী ছিল জানেন? আগুন। অন্ধ্রপ্রদেশের কুর্নুল গুহায় ছায়ের স্তর পাওয়া গেছে, যেটা থেকে প্রমাণ হয় যে আমাদের পূর্বপুরুষরা আগুনকে কন্ট্রোল করতে শিখে গিয়েছিল। এটা ছিল একটা বিশাল বিশাল বড় আবিষ্কার। আর আগুনের ব্যবহার তো তাদের জীবনটাকে একদম বদলে দিয়েছিল।
ভাবুন, আগুন শুধু হিংস্র জন্তুদেরই দূরে রাখত না, বরফ যুগের ওই কনকনে ঠান্ডায় উষ্ণতাও দিত। অন্ধকার গুহার ভেতরে আলো জ্বলত, আর সবচেয়ে বড় কথা, কাঁচা মাংসের বদলে তারা প্রথমবারের মতো খাবার পুড়িয়ে বা রান্না করে খেতে শিখল। এরপর বরফ যুগ ধীরে ধীরে শেষ হতে শুরু করল। পৃথিবীটা গরম হতে থাকল, আর চারপাশের পরিবেশও গেল বদলে। এই যে একটা বিরাট পরিবর্তন, এর সাথে মানিয়ে নিতেই শুরু হলো মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক পিরিয়ড। এটা ছিল নতুন চ্যালেঞ্জ আর নতুন সম্ভাবনার একটা সময়। এই যুগের সবচেয়ে বড় ফিচার হলো মাইক্রোলেথ, মানে খুব ছোট ছোট পাথরের হাতিয়ার। এগুলো সাইজে ছিল মাত্র 1 থেকে 5 সেন্টিমিটার, কিন্তু সাংঘাতিক ধারালো। এই ছোট টুলসগুলোকে কাঠ বা হাড়ের হাতলে লাগিয়ে কাস্তে বা তীরের ফলার মতো আরও কমপ্লেক্স আর এফিশিয়েন্ট অস্ত্র বানানো হতো। তো নতুন হাতিয়ার আশায় জীবনযাত্রাও পুরো পাল্টে গেল। মানুষ এখন হরিণের মতো দ্রুতগতির প্রাণী শিকার করতে পারত। বরফ গলে নতুন নতুন নদী আর লেক তৈরি হওয়ায় মাছ ধরাও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয়ে উঠল। আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা এলো, সেটা হলো পশুপালনের শুরু। এর সবচেয়ে পুরনো প্রমাণ পাওয়া গেছে মধ্যপ্রদেশের আদমগড় আর রাজস্থানের বাগড়ে। এবার আমরা মানব ইতিহাসের সম্ভবত সবচেয়ে বৈপ্লবিক একটা পর্বে ঢুকছে, নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক পিরিয়ড। ইতিহাসবিদ ভি গর্ডন চাইল্ড তো একে নিওলিথিক রেভলিউশন বা নব্যপ্রস্তর বিপ্লব নাম দিয়েছেন। আর কারণটা খুবই সিম্পল। এই সময়েই মানুষ প্রথমবার ফুড গ্যাদারার থেকে ফুড প্রডিউসারে পরিণত হয়। আর এই বদলটা ছিল সত্যিই বিশাল। একবার ভাবুন তো, একদিকে প্রত্নপ্রস্তর যুগের যাযাবর শিকারী যারা প্রকৃতির দয়ার ওপর পুরোপুরি নির্ভরশীল, আর অন্যদিকে নব্যপ্রস্তর যুগের কৃষক যারা গ্রাম তৈরি করে এক জায়গায় সেটেল করল আর নিজেরাই নিজেদের খাবার উৎপাদন করতে শিখল। এই বিপ্লবের কয়েকটা মূল পিলার ছিল। প্রথম আর সবচেয়ে জরুরি ছিল কৃষি, যেটা খাবারের একটা নির্ভরযোগ্য সাপ্লাই নিশ্চিত করেছিল। আর ঠিক এটার ফলেই মানুষ প্রথমবার এক জায়গায় স্থায়ীভাবে গ্রাম তৈরি করে থাকতে শুরু করে। চাষবাসের জন্য আরও ভালো পলিশ করা পাথরের হাতিয়ার তৈরি হয়। বাড়তি ফসল জমিয়ে রাখার দরকার থেকে জন্ম নেয় মাটির পাত্র বা মৃৎশিল্প। আর সবশেষে আসে চাকার আবিষ্কার, যা শুধু ট্রান্সপোর্ট নয়, কোমরের চাক হিসেবেও একটা নতুন দিগন্ত খুলে দেয়। শুধু টিকে থাকার লড়াই তো নয়, এর পাশাপাশি মানুষ তখন তার ভেতরের ভাবনা, তার বিশ্বাস, তার ক্রিয়েটিভিটিকেও প্রকাশ করতে শুরু করেছিল। চলুন এবার দেখি কিভাবে শিল্প আর সংস্কৃতির জন্ম হল। যখন কোনো লেখা বা ভাষা ছিল না, তখন ছবিই তো ছিল মনের কথা বলার মাধ্যম। আর এর সবচেয়ে অসাধারণ উদাহরণ হল মধ্যপ্রদেশের ভীমবেটকার গুহাচিত্র। এই পাথরের দেয়ালগুলো যেন হাজার হাজার বছরের এক জীবন্ত টাইম ক্যাপসুল। ভীমবেটকার দেওয়ালে তাদের ডেইলি লাইফের একটা জলজ্যান্ত ছবি ফুটে উঠেছে। ওখানে কি নেই? শিকারের দৃশ্য আছে, একসাথে নাচের ছবি আছে, এমনকি ফ্যামিলি মোমেন্টসও আছে। তারা কিন্তু রঙও খুঁজে নিয়েছিল প্রকৃতি থেকেই, যেমন লাল মাটি বা হিমাটাইট আর সবুজ পাথর। আরেকটা মজার জিনিস হলো, পশুদের ছবিগুলো বেশ রিয়েলিস্টিক, কিন্তু মানুষের ছবি আঁকা হতো জিওমেট্রিক শেপে, অনেকটা স্টিক ফিগারের মতো করে। তাহলে এই পুরো জার্নি থেকে আমরা কি বুঝলাম? এই যে লম্বা প্রস্তর যুগ, এটাই কিন্তু পরবর্তীকালের সমস্ত সভ্যতার ভিতটা করে দিয়েছিল। চলুন এবার কয়েকটা খুব গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সাইটের দিকে তাকানো যাক, যারা এই মহাকাব্যের জীবন্ত সাক্ষী। এই যে টেবিলটা দেখছেন, এটা হলো আমাদের অতীতের একটা কুইক গাইড। যেমন পাকিস্তানের মেহেরগড়ে পাওয়া গেছে সাউথ এশিয়ার প্রথম কৃষিকাজের প্রমাণ। কাশ্মীরের বুর্জা হোমে মিলেছে অদ্ভুত সব গর্ত বসতি। কর্নল গুহা আমাদের আগুনের ব্যবহারের গল্পটা বলে। আর বাগড় হল মধ্যপ্রস্তর যুগের একটা সেরা উদাহরণ। ওই যে একটু আগে বললাম গর্ত বসতির কথা, ওটা কিন্তু দারুণ একটা জিনিস। কাশ্মীরের সাংঘাতিক শীত থেকে বাঁচার জন্য বুরজাহোমের মানুষ মাটির নিচে গর্ত খুঁড়ে ঘর বানিয়ে থাকত। ভাবুন তো, কঠিন পরিবেশের সঙ্গে মানিয়ে নেবার জন্য কি অসাধারণ একটা আইডিয়া। পুরো আলোচনাটাকে যদি এক নজরে সামারি করি, তাহলে এই টাইমলাইনটা খুব হেল্পফুল। প্রত্নপ্রস্তর যুগে আগুনের ব্যবহার, মধ্যপ্রস্তর যুগে পশুপালন, আর নব্যপ্রস্তর যুগে কৃষি আর চাকার মতো সব যুগান্তকারী আবিষ্কার, এগুলোই কিন্তু মানব সভ্যতাকে আজকের জায়গায় নিয়ে এসেছে।
আমাদের পূর্বপুরুষরা সাধারণ পাথরকে হাতিয়ারে বদলে দিয়ে নিজেদের পৃথিবীকে নতুন করে গড়েছিলেন। তাদের সেই ইনোভেশন আর বুদ্ধির জোরেই তারা সব প্রতিকূলতাকে হারিয়ে দিয়েছিল। তাহলে এখন প্রশ্নটা হলো, ২১ শতকে দাঁড়িয়ে আমরা আমাদের ভবিষ্যৎকে নতুন আকার দেওয়ার জন্য কোন টুলস বা টেকনোলজি ব্যবহার করছি? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?